রাজ্যে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি চালুর পর গ্রেফতার বাংলাদেশি দম্পতি। হাওড়ার জগাছার উনসানি এলাকা থেকে ওই বাংলাদেশি দম্পতিকে পাকড়াও করে পুলিশ। শনিবার রাতে বছর 36-এর রমজান গাজী এবং 34 বছর বয়সী আরিফা বেগমকে পাকড়াও করেন তদন্তকারীরা। তাদের 4 সন্তানসহ গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তাদের বাড়িতে হানা দেয় জগাছা থানার পুলিশ। হাতে নাতে গ্রেফতার করে ওই দম্পতিকে। সঙ্গে ছিল তাদের 4 শিশু। আটক 4 শিশুর মধ্যে 2 জনের বয়স 7-এর বেশি হওয়ায় তাদেরকে পাঠানো হয় লিলুয়া হোমে। বাকি 2 জনের বয়স 7-এর কম হওয়ায় তারা মায়ের সঙ্গেই রয়েছে। পুলিশ সূত্রে খবর, 14 বছর আগে সীমান্ত পেরিয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসেন রমজান গাজী ও আরিফা বেগম। দালালদের মোটা টাকা দিয়ে এই রাজ্যে ঢোকে তারা। তাদের বাড়ি ছিল বাংলাদেশের সাতক্ষীরা জেলার রতনপুরে। এরপরই জগাছা থানার উনসানি মাঝের পাড়াতে থাকতে শুরু করে। রমজান এলাকায় ডাব এবং তাল বিক্রি করত। 2014 সালের পর ওই দম্পতি নকল কাগজপত্র দেখিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট করিয়ে নেন বলে অভিযোগ। এমনকি 2024 সালের লোকসভা নির্বাচনে তারা ভোট দেয় বলেও জানতে পারে পুলিশ। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় তাদের নাম বাতিল হয়। এবারের বিধানসভা ভোটে আর তারা ভোট দিতে পারেননি। ধৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে মামলা শুরু করেছে পুলিশ। রবিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। গত বৃহস্পতিবার হাওড়ার নিউ কালেক্টরেট বিল্ডিংয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যে হাওড়া স্টেশন থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লে তাদের খাইয়ে দাইয়ে যেন সরাসরি সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তারপরই পুলিশ ধরপাকড় শুরু করে। 4 সন্তানসহ ওই দম্পতিকে প্রথম পাকড়াও করে। তাদের ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি মেনে কেন বিএসএফের হাতে তুলে দেওয়া হলো না তা নিয়েই প্রশ্ন উঠেছে। তবে কি এখনো পুলিশ মহলে পৌঁছয়নি শুভেন্দু অধিকারীর নির্দেশিকা? বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে সিও মতে পাঠাতে হবে। অনুপ্রবেশ ইস্যুতে কড়াকড়ির জেরে স্বাভাবিকভাবেই বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে এদেশে চলে আসা মতুয়া জনগোষ্ঠী এবং অনগ্রসর শরণার্থী হিন্দুদের মনে নতুন করে গভীর সংখ্যা ও আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। তবে এই আশঙ্কা দূর করতে দ্ব্যর্থহীন ভাষায় আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, সিএএ এর আয়তায় থাকা হিন্দু ধর্মাবলম্বী কিংবা প্রতিবেশী 3 রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসা সংখ্যালঘুদের এদেশে বিতাড়িত করার কোনো প্রশ্নই ওঠে না। তারা নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনেই ভারতের স্থায়ী নাগরিকত্ব পাবেন। অনুপ্রবেশকারী ও প্রকৃত শরণার্থীদের মধ্যেকার ফারাক স্পষ্ট করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সিএএ এর অন্তর্ভুক্ত 7টি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যাঁরা 2024 সালের 31শে ডিসেম্বরের আগে ভারত তথা পশ্চিমবঙ্গে চলে এসেছেন তাদের পুলিশ কোনোভাবেই হেনস্থা বা আটক করতে পারবে না। তারা সম্পূর্ণ সুরক্ষিত। কিন্তু যারা সিএএ এর এই আওতার মধ্যে পড়েন না, তারা পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী। তাদের পুলিশ আটক করলেই সোজা বিএসএফ এর হাতে দিয়ে দেবে এবং বিএসএফ আইন অনুযায়ী বিজিবির সঙ্গে কথা বলে তাদের সীমান্ত পার করে দেবে। আবার স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ঘোষণা করা হয়, রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলা হবে। এখন দেখা যাচ্ছে রাজ্যে পালা বদলের পর বিজেপি অনুপ্রবেশ নিয়ে কড়া অবস্থান নিয়েছে। এখন দেখার বাংলাদেশিদের ওপার বাংলায় ফেরত পাঠাতে কি ব্যবস্থা নেয় প্রশাসন। ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট বন্ধ হয়ে গেল, এমনটাই জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ রিটকে। এই ওয়েবসাইট খুললে এখন শো করছে দিস সাইট কান্ট বি রিচ লেখা পেজটি, অর্থাৎ এই সাইটে পৌঁছানো যাচ্ছে না বা এরর দেখাচ্ছে। নিচে লেখা দেখাচ্ছে ডিএনএস প্রবলেম ফিনিশ এনএক্স ডোমেইন।
এই এরর তখনই দেখায় যখন যে ওয়েবসাইটটিকে অ্যাক্সেস করার চেষ্টা করছি সেটা সার্ভার রেকর্ড থেকে ডিলিট হয়ে গেছে বা ল্যাপস হয়ে গেছে অথবা এক্সপায়ার হয়ে গেছে। এই এরর যে এনএক্স ডোমেইনের অর্থ এই শব্দগুলি বহন করে। নন এক্সিস্টেন্স ডোমেইন মানে অস্তিত্বহীন ওয়েবসাইট। এই নিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের অভিজিৎ ডিপকে সেই পোস্টটি দেখাবো তিনি ঠিক কি তুলে ধরতে চেয়েছে। 23 মে দুপুরে সিজেপির প্রতিষ্ঠাতা এই পোস্টটি করেন, যেখানে তিনি লেখেন, আমাদের জনপ্রিয় ওয়েবসাইট cockroachjnataparty.org কে সরকারের তরফে বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের ওয়েবসাইটে 10 লক্ষ ককরোচ সদস্য হিসাবে যোগদান করেছিল, যার মধ্যে 6 লক্ষ ককরোচ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি নিয়ে একটি পিটিশনে সই করেছিল। প্রশ্ন হলো, সরকারের আরশোলাতে এত ভয় কেন? যদিও এই স্বৈরাচারী মনোভাব ভারতের যুব সমাজের চোখ খুলে দিচ্ছে। আমাদের একমাত্র অপরাধ এটাই ছিল যে আমরা নিজেদের জন্য একটি উন্নত ভবিষ্যতের দাবি জানাচ্ছিলাম। আপনি এত সহজে আমাদের থেকে রেহাই পাবেন না। আমরা এখন নিজেদের জন্য নতুন ঠিকানা তৈরির কাজ করছি। ককরোচরা কখনো মরে না। এখানে সিজেপির প্রতিষ্ঠাতা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পিটিশন চালানোর কথা বলেছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে সিজেপির ওয়েবসাইট বন্ধ হওয়ার আগে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একটি অভিযান চালাচ্ছিলেন অভিজিৎ ডিপকে। সেখানে ওয়েবসাইট বন্ধ হওয়ার আগে পর্যন্ত অন্তত 6 লক্ষ মানুষ যাতে সাইন করে দিয়েছিলেন, সেখানে ধর্মেন্দ্র প্রধানের ছবির ওপর আরশোলাও চলাফেরা করতে দেখা দিয়েছে। এছাড়াও অভিজিৎ ডিপকে অভিযোগ তোলেন সরকারের তরফেই তার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে, যদিও নিজের অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি অভিজিৎ। তবে ওয়েবসাইট খোলার পর যে এরর দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র সরকারি আদেশেই বন্ধ হয় এমন কোনো বাধ্যবাধকতা নেই। নন এক্সিস্টেন্স ডোমেইন এরর একাধিক কারণে হয়ে থাকতে পারে, যেমনটা আপনাদের আগেই বলেছিলাম। ডোমেন নেম ডিলিট হলে বা এর মেয়াদ শেষ হয়ে গেলে, ল্যাপস হয়ে গেলে, বদলে গেলে বা এক্সপায়ার হয়ে গেলে, এই কারণগুলির মধ্যে 75% ক্ষেত্রে এর জন্য দায়ী থাকে ওয়েবসাইটের মালিক নিজেই, যদিও এর মধ্যে অন্যতম ডিলিট অপশনটি। এটি অন্য কারোর হাতেও হতে পারে, যেখানে ওয়েবসাইটের ওনারের পাশাপাশি সেই কোম্পানি যেখান থেকে ডোমেইন বুস্টিং কেনা হয়েছিল বা সাবস্ক্রিপশন নেওয়া হয়েছিল, যেখানে কোম্পানির থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার অথবা সরকার। সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় না সরকারি নির্দেশে ওয়েবসাইটটি ডিলিট করা হয়েছিল। সেই জন্য প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিজিৎ ডিপকের অভিযোগগুলি স্বতন্ত্র রূপে যাচাই করা সম্ভব নয়। যদি এর আগে সিজেপির এক্স হ্যান্ডেল ভারতে ব্যান করা হয়েছিল, সেখানে স্পষ্ট করে দেয়া হয়েছে আইনি কারণে ভারতে সিজেপির অ্যাকাউন্টটি ব্যান করে দেয়া হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও অর্থ মন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়, কেননা সিজেপির বিরুদ্ধে বেশ কিছু আইন বিরোধী কার্যকলাপের অভিযোগ ছিল। অভিযোগ অনুযায়ী এই অ্যাকাউন্টে শেয়ার করা তথ্য জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। এর আগে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ এই ধরনের অভিযোগের কথা তুলে ধরেন। 23 মে সকালে অভিজিৎ নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বলেছিলেন, ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম পেজ হ্যাক করা হয়েছে। অভিজিতের নিজস্ব ইনস্টাগ্রামও হ্যাক করা হয়েছিল। টুইটার অ্যাকাউন্ট আটকে রাখা হয়েছে, প্রভাব পড়েছে ব্যাকআপ অ্যাকাউন্টেও। আপাতত কোনো প্ল্যাটফর্মে সিজেপির অ্যাক্সেস নেই বলে জানান অভিজিৎ। তিনি আরও জানান, এই ঘোষণার পর যদি আমাদের কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু পোস্ট করা হয়, তাহলে একে ককরোচ জনতা পার্টির অফিসিয়াল স্টেটমেন্ট যেন না মানা হয়। এরপর আরও একটি বিষয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগের সরব হন অভিজিৎ। পেপার লিক নিয়ে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। সরকারের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য পড়ুয়ার প্রাণ যায়, এই জন্য এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কিন্তু নিউ ইন্ডিয়া জবাব না চাওয়ায়
ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বারবার ককরোচ জনতা পার্টির নাম উচ্চারিত হচ্ছে, যা শুনতে পলিটিক্যাল পার্টির নামের মতো শোনায়, কিন্তু স্পষ্ট করে দিই, সিজেপি কোনো পলিটিক্যাল পার্টি নয়। সুপ্রিম কোর্টের একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতি মন্তব্য করেন যে হতাশাগ্রস্ত বেকার যুবকেরা কোনো উপায় না পেয়ে সাংবাদিকতা অথবা আইনকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। যদিও পরবর্তীকালে প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি স্পষ্ট করে জানান যে বেকারদের সমালোচনা করা তার উদ্দেশ্য ছিল না এবং তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি ব্যাখ্যা দেন যে তার পরজীবী মন্তব্যটি মূলত সেই ব্যক্তিদের উদ্দেশ্যে ছিল যারা জাল ডিগ্রি ব্যবহার করে আইনি পেশায় প্রবেশের চেষ্টা করে। এই বিতর্কিত মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। এর জেরে অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি নামে একটি প্রতীকী বা ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম গড়ে তোলেন। ম্যাভ হি ককরোচ এই স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু করে। 5 দিনে ইনস্টাগ্রামের এই মঞ্চে অনুগামীর সংখ্যা দাঁড়ায় 13.2 মিলিয়ন, যা দেশের দুই বড় রাজনৈতিক দল বিজেপি কংগ্রেসকেও পিছনে ফেলে যায়। ইনস্টাগ্রামে বিজেপির এখন 92 লক্ষ ফলোয়ার্স আছে আর কংগ্রেসের 1.34 লক্ষ। সেই জায়গায় সিজেপির খাতায় শেষ দেখা গিয়েছিল 2.21 লক্ষ ফলোয়ার্স। যদিও সিজেপি কোনো রাজনৈতিক দল নয়, তার ফলোয়ার্স সাধারণ মানুষ, কোনো পার্টির সদস্য নয়। যাই হোক, এই সব কিছুর মাঝে সিজেপির অস্তিত্ব হারিয়ে যায় নাকি আবার নতুন রূপে আত্মপ্রকাশ করে, এখন সেটাই দেখার। এ বিষয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে।